হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সেটার নাম হচ্ছে শ্রীকান্ত, যেটা শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে বানানো সিনেমা। তো এপিজে আব্দুল কালামের একটা স্পিচ ছিল, সেখানেই প্রথম শ্রীকান্ত বোলা সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম এবং সিনেমার লাস্টে সেটা দেখানো হয়েছে, যেখানে মানে এপিজে আব্দুল কালাম প্রথম বলেছিল এই শ্রীকান্তের সম্বন্ধে, যে একটা ছেলে ছিল যে বলেছিল যে এরকম অন্ধ একজন সে প্রেসিডেন্ট হতে চায়। তো সেটা সম্বন্ধে প্রথম জানা যায়, তারপর নানা রকম রিসার্চ করে এই শ্রীকান্ত বোলাকে নিয়ে সিনেমাটা আর কি বানানো হয়েছে। তো এটা যখন ট্রেলার এসেছিল সেখানে তো আমরা দেখেছিলাম কী লেভেলের আমাদেরকে গুজবাম্পস দিয়েছিল, এক একটা ডায়লগের রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল এবং সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছিলো যে হ্যাঁ, এই সিনেমাটা ভাই চোখ খুলে দিতে পারে। আমরা যারা দেখতে পাই তারা লাইফে সব কিছু থাকা সত্ত্বেও নানা সময় ভাবি যে হ্যাঁ, আমাদের সঙ্গে সব কিছু হয়তো ঠিকঠাক চলছে না, নানা কারণে ডিপ্রেস হয়ে পড়ি। আর এরকম একটা চরিত্র যে লাইফে কিছু মানে যে দেখতেই পায় না, শুধুমাত্র স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য মানে লড়িয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এরকম একটা গল্প স্বাভাবিক একটা গুজবাম্পস এনে দিতে পারে। আমরা মানে সিনেমাটা নিয়ে এতক্ষণ আলোচনা করবি, তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে এরকম একটা ইন্সপিরেশন যে স্টোরি এসেছিলো 12 ফেল, সেটার লেভেলের কি সিনেমাটা হতে পারলো। তো ভালো দিক খারাপ দিক সবটা নিয়ে আলোচনা করবো এই সিনেমাটার মধ্যে। তো এই সিনেমাটা প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অবভিয়াসলি পারফরমেন্স। মানে পারফরমেন্স যে কী লেভেলে রয়েছে মানে কোনো তুলনা হবে না। এখানে রাজকুমার রাও যে লেভেলের পারফরমেন্স করেছে, আমার মনে হয় এতদিন ধরে আমি রাজকুমার রাও ট্র্যাপ বলে যে সিনেমাটা ছিল সেটাকে আমি সবসময় নাম্বার ওয়ানে রাখতাম। মানে রাজকুমারের সবেতেই অভিনয় অন্য লেভেলের হয়, ট্র্যাপটাকে আমি অন্য লেভেলে রাখতে চাই পারফর্মার হিসেবে। আজকে এই সিনেমাটা দেখার পর অবশ্যই ট্র্যাপের পরে আমি বলতে বাধ্য হচ্ছি শ্রীকান্ত রাজকুমারের অন্যতম সেরা পারফরমেন্স, এবং অবভিয়াসলি সে আমার তো মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে যে লেভেলে সে কাজ করেছে। একটা সিন রয়েছে, এই চরিত্রটা হচ্ছে ক্রিকেট খেলতে ভালো, ক্রিকেট খেলার একটা স্বপ্ন রয়েছে। তো স্পেশালি লেভেলদের যে টিম রয়েছে আর কি, সেখানে ক্রিকেট খেলার সুযোগ পায়। তো এই যে অন্ধ দেখতে পাচ্ছে না, সেই রকমভাবে ফিল্ডিং করা, সব কিছু করার জন্য যেরকম অ্যাক্টিভিটি দরকার না একটা অভিনেতার, তো সেই সব কিছু সে করেছে। মানে ধরুন ফিল্ডিং করছে, বলটা যাচ্ছে দূর থেকে, সেটা গিয়ে ধরছে, তো ধরতে গিয়ে যে মিস হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে যেভাবে মানে করেছে অভিনয়ের মাধ্যমে, না অভিনয় মনেই হবে না, মানে রিয়েলি মনে হবে যে রাজকুমাররাও ভাই অন্ধ, মানে দেখতে পায় না। তো সেই যে পারফরমেন্সটা অনবদ্য, যেভাবে পুরো জিনিসটাকে ক্যারি করেছে রাজকুমাররাও, পুরো সিনেমাটাকে নিজের কাঁধে টেনে নিয়ে গেছে, কোনো মানে তুলনাই হয় না। এবং এখানে ম্যাডামের চরিত্রে তিনি অভিনয় করেছেন, তারও পারফরমেন্স এক কথা অনবদ্য। এবং এখানে শরৎ কেলকার রয়েছে, শরৎ কেলকারও দারুণ কাজ করেছে এবং আলায়াফও নিজের কাজটুকু ভালো করেছে। তো পারফরমেন্স ওয়াইজ কিন্তু প্রত্যেকে ভালো, বেসিক্যালি রাজকুমার রাওকে তো মানে 10-এ 100 দিতে হবে, যে লেভেলের পারফরমেন্স দিয়েছে। রিসেন্ট কয়েক বছর আপনি বলিউডে এই লেভেলের পারফরমেন্স দেখতে পাবেন না। আপনি যদি ভেবে দেখেন আজকে 12 ফেল বলি বা অন্যান্য সিনেমায় বলি, সেগুলো তো যারা অভিনেতার রয়েছে, বিক্রান্ত মাসে হোক বা অন্যান্য যে হোক, পারফরমেন্স তারা ভালো করেছে। কিন্তু এইখানে যে পারফরমেন্সটা, যেটা অন্ধ চরিত্রে অভিনয় করা, ভাই সেদিক দিয়ে তো অবশ্যই চরিত্রটা অনেকটা স্ট্রং। তো সেই যে স্ট্রং চরিত্রটাকে যেভাবে সহজে ক্যারি করেছে রাজকুমার রাও, তার জন্য অবশ্যই সে সমস্ত রকম অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো পারফরমেন্স ওয়াইজ খুব ভালো, আর সিনেমার ফার্স্ট হাফ কিন্তু দারুণ। সিনেমাটা যেভাবে স্টার্ট হয়, যেমন একটা সিন রয়েছে প্রথমে, যে যেহেতু অন্ধ হয়ে জন্মেছে, বাবা একে মাটিতে পুঁতে আর কি মেরে ফেলতে চেয়েছিল, কারণ প্রত্যেক গ্রামের লোকেরা বলছে এই ছেলেকে রেখে কোনো লাভ নেই, কোনো কাজে আসবে না, অন্য ছেলে মানে জন্ম দে। যে কারণে বাবাটা রাজি হয়ে যায় ওরম করতে, মাটা এসে বাধ্য হয়, মাটা বলে এই ছেলেকে আমি পালন করব। একটা সিচুয়েশান আছে যখন মানে বাবাটা জন্মের পর ওকে প্রথমে জড়িত আদর করছিল, নাচছিল, কিন্তু অন্ধ জানতে পেরে থামিয়ে দেয়। একটা সিচুয়েশান আছে যখন ছেলেটা লাইফে এমন কিছু একটা অ্যাচিভ করে, বাবাটা রিয়েল লাইফে মানে বড়ো হওয়ার পর ওকে নিয়ে প্রথম নাচতে শুরু করে। মায়ের ছোটোবেলার কথাটা মনে পড়ে যে এই লোকটাই একটা সময় ছেলেটাকে নিয়ে নেচেছিল, কিন্তু তারপর মেরে ফেলতে চেয়েছিল কারণ অন্ধ বলে, আজকে সেই ছেলেটাকে জড়িয়ে ধরে নাচছে। তো এই কিছু কিছু সিন রয়েছে যেগুলো সত্যি কথা বলতে মোটিভেট করে, আপনাদেরকে ইমোশনালি কোথাও গিয়ে একটা ফিল দেবে, তো সেগুলো কিন্তু রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো ফার্স্ট হাফ খুব ভালো হয়েছে, ফার্স্ট হাফ যেভাবে স্টোরিটা কিপিং করছে, এবং একটা সিন রয়েছে যেটা ট্রেলারের মধ্যে আপনারা দেখেছেন, যে প্লেনে উঠতে পারছে না, যেহেতু সঙ্গে কেউ নেই, তো অন্ধ মানুষদেরকে প্লেনে অ্যালাউ করা হয় না। ওই সিনটাতে যেভাবে পারফরমেন্স দিয়েছে, এবং ও প্লেনে উঠতে পারলো কি পারলো না, যদি পেরে থাকে কীভাবে পারলো, সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। ওই একটা সিন কাঁপিয়ে রেখে দিয়েছে, এবং অনেক নেপোকিটদের গোটা কেরিয়ারে মানে একা গিলে খাবে ওই একটা জায়গার পারফরমেন্স। এবং লাস্টে একটা স্পিচ রয়েছে দেখবেন ট্রেলারে, যেখানে বলছে যে আমাদের পাল্লায় পড়বে না, আমরা আমাদেরকে বেঁচে খেয়ে নেবো। ওই যে সেখানে লাস্টে যে স্পিচটা রয়েছে, সেটা আপনাকে মোটিভেট করবে যে অন্ধদেরকে আমরা এইভাবে অন্ধদেরকে হেল্প করলে যেন আমরা নিজেদের খুব মহান ভাবি, যে কোনো একটা অন্ধ ধরুন যাচ্ছে, রাস্তাটা পার করে দিলাম, আমরা যেন মহান হয়ে গেলাম। আলটিমেটলি তারা কিন্তু সেটা চায় না, তারা শুধু চায় তাদেরকে যেন আমরা সমান চোখে দেখি, তাদেরকে যেন ইকুয়ালি আমরা একইভাবে গুরুত্বটা দিই। কিন্তু আমরা অন্ধদের প্রতি একটা সুবিচার করে ভাবি যে হ্যাঁ, আমরা খুব মহান কাজ করলাম, তা কিন্তু আলটিমেটলি নয়। এই সিনেমাটাতে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে অন্ধদেরকে অ্যাবনর্মাল ভাবা বা অন্ধদেরকে স্পেশালি এবেল ভাবাটা বন্ধ করতে হবে, তাদেরকে তারাও যে পারে সেটা দেখাতে হবে। এবং এখানে একটা কোর্ট কেস রয়েছে যেখানে এডুকেশন সিস্টেমের এগেন্সে তারা লড়াই করে, যে কেন একটা অন্ধ ছেলে সায়েন্স নিয়ে পড়তে পারবে না, এবং যে নিউটনের যে লটা নিয়ে যে বক্তব্যটা ছিল, সেটাও এখানে যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য। তো এইগুলো সত্যি কথা বলতে গেলে খুবই ভালো দিক সিনেমাটার। সিনেমার ফার্স্ট হাফ আমার দুর্দান্ত লেগেছিল, কোথাও গিয়ে প্রতিটা মুহূর্তে গুজবাম্পস দিচ্ছিল এবং খুব এনার্জেটিক লাগছিল, সিনেমাটা খুব ফাস্ট ফরওয়ার্ড এগোচ্ছিল।
এইবার আসবো আমি সেকেন্ড হাফে, এবং এখান থেকে সিনেমার নেগেটিভ দিক কিন্তু কোথাও গিয়ে স্টার্ট হয়। এইরকম যে স্টোরিগুলো খুবই ইন্সপিরেশন দেওয়ার জন্য তৈরি হয়, মোটিভেট করার জন্য তৈরি হয়, তো এই সমস্ত সিনেমার ক্ষেত্রে কী হয়, চরিত্রটার ডাউনফলটা ভয়ঙ্করভাবে দেখানো দরকার। আপনারা এই ধরনের সিনেমা যখনই দেখেছেন দেখবেন ডাউনফল যেগুলো আপনাদেরকে মনে জায়গা করেছে সেগুলো ডাউনফল দারুণভাবে দেখিয়েছে। 12 ফেলে বিক্রম দাসের চরিত্রের ডাউনফলটা আপনারা ফিল করতে পেরেছেন, চরিত্র যখন ডিসপ্রেস হয়ে যাচ্ছে, নানারকম প্রবলেমে পড়ছে, সেটা আপনি ফিল করতে পেরেছেন। বা আরও অন্যান্য সিনেমায় এই চরিত্রগুলোকে ডাউনফল বেটার দেখালে আপনি আরও বেশি মোটিভেট হবেন যখন এরা লাইফে সাকসেস পায়। তো এখানে যে ডাউনফলটা একটা সিচুয়েশন আছে যখন চরিত্রের মধ্যে একটা অহংকার চলে আসে নানা কারণের জন্য, যেহেতু এদের উপর সবাই দয়া করে এরকম একটা ফিল এদের রয়েছে, সেক্ষেত্রে এদের মধ্যে একটা অহংকার চলে আসে অনেক সময়। তো এই যে চরিত্রটার মধ্যে একটা অহংকার আছে এবং আস্তে আস্তে তখন ডাউনফল শুরু হয়, অনেকের থেকেও আলাদা হয়ে যেতে শুরু করে, নিজেকে বিরাট বড় ভাবতে শুরু করে। তো সেই জায়গাটার যে ডাউনফলটা ওর হচ্ছে, ও নানা কারণে ডিপ্রেস হয়ে পড়ছে, সেই জায়গাটা কিন্তু একদমই সিনেমাটা ক্ষেত্রে করতে পারেনি। এবং ওখানেই 12 ফেলে এই সিনেমাটা কিন্তু 10-এ 10 গোল দেবে। এখানেই হচ্ছে বিধুবিনোদ চোপড়া। বিধুবিনোদ চোপড়া কী হয়, এই ধরনের সিনেমাগুলো যখন বানায় সেখানে ইমোশনাল জার্নিটা বা চরিত্রটার যে পতনটা দারুণভাবে দেখায়। তো এই সিনেমাটার ক্ষেত্রে আমার কেন যেন মনে হয়েছে সেই যে চরিত্রটার উত্থানটা যেভাবে দেখানো হলো, সে যেভাবে নাম করছে, তার নামটা তৈরি হচ্ছে, সেটা ভালো ছিল। কিন্তু সিনেমাটার যে মেন জায়গা, সিনেমার চরিত্রটার ডাউনফল, যেটা আপনাকে পরবর্তীকালে ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে আপনাকে মোটিভেট করবে লাইফে কিছু করতে, সেই জায়গাটা এই সিনেমাটা আমার মনে হয় কোথাও একটু প্রবলেমেটিক হয়ে গেছে। এবং সেকেন্ড হাফের পর সিনেমাটা খুব স্লো হয়ে যায়। সিনেমাটার যে রোম্যান্টিক দিকটা রয়েছে সেটার উপর অনেকটা টাইম দিয়ে দেয়, তারপরে এই চরিত্রটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার উপর অনেক বেশি টাইম দিয়ে যায়, যে কারণে কী হয়, সিনেমাটা খুব বোর হয়ে যায়। ফার্স্ট হাফ যতটা ফাস্ট ফরওয়ার্ডভাবে এগোতে থাকে, সেকেন্ড হাফ কিন্তু ততটা স্লো হতে থাকে, এবং গল্পের যে মোমেন্টামটা সেটা কিন্তু আস্তে আস্তে সরে যেতে থাকে, যে কারণে রাজকুমার হয়তো অসম্ভব ভালো পারফরমেন্স দিচ্ছে বা কিছু স্পিচও দিচ্ছে এমন, সেগুলোকে আপনাকে গুজবাম্স সময় মোটিভেট কোথাও গিয়ে দিতে পারছে না। তার কারণ হচ্ছে ওখানে স্ক্রিপ্টটাই কোথাও গিয়ে মানে কী বলবো, অনেকটা লো হয়ে যাচ্ছে। এটা একটা সিনেমাটার ক্ষেত্রে প্রবলেম হয়েছে, যে সিনেমাটার ডাউনফলের যে স্পেসটা সেটা আরেকটু বেটার করা আই থিঙ্ক দরকার ছিল এই সিনেমাটার ক্ষেত্রে। যে জায়গাটা কিন্তু ভালো কাজ হয়নি, অনেকটা খুবই উইক হয়েছে, মানে সেকেন্ড হাফ সিনেমাটা কিন্তু খুব উইক। সিনেমাটা লাস্টের দিকে গিয়ে আবার দারুণ ফ্লাই নেয়, যখন ওকে একটা স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়, সেই জায়গাটা বেশ ভালো। কিন্তু তার আগে অবধি পুরো সেকেন্ড হাফটা কিন্তু খুব স্লো গতিতে এগোয়, এবং আপনার একটা টাইমের পর আপনি বোর ফিল করবেন যে না, সেই গুজবাম্স মোমেন্ট বা সেই মোটিভেট যেটা ফার্স্ট হাফে দিচ্ছিল সেটা কোথাও কি মিসিং হয়ে যাচ্ছে, এবং ওইখানে এই সিনেমাটা 12 ফেল থেকে অনেকটা পিছিয়ে যায়। 12 ফেল কিন্তু সেকেন্ড হাফ দুর্দান্ত ছিল, ডাউনফলটা মারাত্মক দেখিয়েছিল। আমি তুলনা করছি না, আমি বলতে চাইছি এই ধরনের সিনেমার ক্ষেত্রে চরিত্রটার ডাউনফলটা আরও মারাত্মকভাবে দেখানোর দরকার রয়েছে, সেটা কিন্তু সেকেন্ড হাফে একদমই যায়নি, যেটা সিনেমার মেন পোর্শন হতে পারত। তবুও আমি এটা বলবো যে পারফরমেন্স ওয়াইজ সব দিক দিয়ে ওয়াইজ অবশ্যই সিনেমাটা আপনার দেখা উচিত। আমাদের যারা আমরা দেখতে পাই তাদের সত্যি কথা বলতে গেলে অনেক জায়গাতে আমরা মনে হবে যে আপনার চোখ হয়তো খুলে দিল, আপনি হয়তো এরকম ভাবেন, তো আপনাকে কোথাও গিয়ে ঠিক হার্ট এগিয়ে আঘাত দেবে যে আমরা এতদিন ধরে এরকম ভেবে এসেছি। তো সেদিক দিয়ে আমি বলবো অবশ্যই এবার দেখতে পারেন, রাজকুমারের পারফরমেন্সের জন্য এই কাজটা অবশ্যই দেখতে পারেন। তবে এই সিনেমাটাকে আপনি সর্বকালের সেরা হল থেকে বেরিয়ে স্যার বলতে পারবেন না, গ্রেটেস্ট অফ অল টাইম বলতে পারবেন না। দেখে আপনার মনে হবে ঠিক আছে ভালো হয়েছে, পারফরমেন্স ওয়াইজ আপনি বলবেন ভালো, কিন্তু স্ক্রিপ্ট ওয়াইজ সিনেমাটা আরও বেটার জায়গাতে পৌঁছে পারতো। এই যে জার্নিটা প্রচণ্ড ইন্সপায়ারিং, লাস্টে যখন অরিজিনাল মানুষটাকে দেবে আপনার গায়ে কাঁটা দেবে, কিন্তু পুরো সিনেমা জুড়ে সেকেন্ড হাফ গুজবাম্স মোমেন্টে মিসিং হয়ে যায়, যেটা আই থিঙ্ক এই সিনেমাটার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক তো হয়েইছে। তো যে কারণে আমি সিনেমাটাকে রেটিং দেবো অবশ্যই 5-এ 3, যেটুকু 3 দিলাম অবশ্যই প্রত্যেকের পারফরমেন্সের জন্য এবং কিছু কাজের জন্য। আরও বেটার হতে পারতো সিনেমাটা, ট্রেলার থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সেটা আমার মনে হয় পুরোপুরি পূরণ হয়নি, ওই পর্যায়ে পৌঁছতে পেরেছে, কিন্তু তার থেকে বেটার আই থিঙ্ক হয়ে উঠতে সিনেমাটা পারলো না রাজকুমারের অনবদ্য পারফরমেন্সের পরে, কারণ এই ডাউনফলের জায়গাটা সিনেমাটা কিন্তু মানে হয়নি এক কথায়। তো এটাই ছিল আমার রিভিউ, আমি আমার মতামত দিলাম, তোমরা তোমাদের মতামতটা জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।